একই রকম চিত্র, এইভাবে চিত্রটা আঁকবো। এটা আছে 4, এখানে 4 আছে, 5 আছে, 7 আছে, এটা 51 আছে। এটাও একই রকমভাবে আমরা এটা একই রকমভাবে এটা আছে 3 4, এটা আছে 3 4, এটা আছে 5, আর এটাও 5 আছে। এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, মিসিং। ওখানে নাম্বারটা কত হবে অপশানে দেওয়া আছে, অপশানে আমি অপশানটা লিখে দিচ্ছি এদিকে। এটা আছে 35, 37, আর সিতে আছে 45, আর ডিতে আছে 47। এই যে অপশানগুলো দেওয়া আছে, এতে 35, বিতে 37, সিতে হচ্ছে 45 বা 40, আর ডিতে আছে 47। এখানে এমনভাবে এটার সঙ্গে এমনভাবে সম্পর্ক আছে, এটা 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 যদি যোগ করি 6 3 9 9 5 14, 14 3 17 হচ্ছে না, তাহলে গুণ করতে হবে। গুণ করে কত হবে? 6 5 30, আর 3 3 9, 30 আর 9 যোগ করে 39 এসে যাচ্ছে। তাহলে কি করলাম? এটার সঙ্গে এটা গুণ করো, উপর নিচে গুণ করো, এই পাশাপাশি গুণ করো। 6 গুণ 5 গুণ করলে 9 যুক্ত 30 যোগ করেছে 39 হয়ে যাচ্ছে। এটার সঙ্গে এটা দেখে হচ্ছে কিনা দেখি। এটার সঙ্গে এটা গুণ করো 4 4, এটার সঙ্গে এটা গুণ করো 5 7, এটা যোগ করো 4 4 16, 7 5 35 যোগ করলে কত হচ্ছে? এটা হচ্ছে 6 5 11 51, এই তো 51 হয়ে গেছে। তাহলে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করে এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করলাম, এটা গুণ করলাম, এটা গুণ করলাম, গুণ করে যোগ করবো, যোগ করলে এটা এসে যাচ্ছে। এটার সঙ্গে এটা গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করলাম, গুণ করে যোগ করে দিলাম, যোগ করলে এটা এসে যাচ্ছে, এটা যোগ এসে যাচ্ছে। তার একইভাবে এটার সঙ্গে এটা গুণ করবো, 3 গুণিত 4 যুক্ত এটার সঙ্গে এটা গুণ করবো 5 গুণিত 5, এটা 3 4 12, 5 5 25, 25 আর 12 যোগ করলে 37, এটা হবে 37। তাহলে এই যে মিসিং নাম্বার কত হবে? 37। এই যে 37 এখানে আছে, বি নম্বর অপশন, এটা বি নম্বর অপশন হবে। এটা খুবই সহজ। এটা এই যে আগেরগুলো যেগুলো করেছিলাম তার চেয়ে কত সহজ। আমরা প্রথমে যোগগুলো করে দেখবো, নাহলে স্কোয়ার করে করতে হবে, নাহলে অনেক কিছু আছে, যোগ বিয়োগ করে দেখতে হবে, গুণ বিয়োগ করে দেখতে হবে। এটা তো খুব সহজে এসে গেছে। এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করবো, গুণ করে যোগ করে দেবে, এটা এসে গেছে। এটার সঙ্গে 7 5 35, আর 4 4 4 16, 35 আর 16 যোগ করলে হচ্ছে 51, এটা করে যাচ্ছে। আর এটাও একই সঙ্গে 3 4 12, আর 5 5 25, 12 আর 25 যোগ করে 37, অ্যান্সার হচ্ছে 37। এটাই হবে অপশন। এটা হচ্ছে আমরা 12তম পজিশন, 12তম যে আজকের প্রশ্ন, এটা আমরা করে দিলাম। 12তম প্রশ্নটা করে দিলাম, এটা ভালো করে খেয়াল করবে। 12তম পজিশনের পরে 13তম পজিশনে কি আছে আমরা দেখি একটু। 13তম পজিশনে কি আছে আমরা একটু দেখব। আচ্ছা, এটা সুন্দর জিনিস আগে করে দিই। 13তম পজিশনে এটা আমরা ছবি আঁকবো, একটা ছবি দেব, সেখানে কতগুলো ত্রিভুজ হবে। হাউ মেনি ট্রায়াঙ্গেলস অফ দ্য ফলোয়িং ফিগার, বা নিচের ছবিটিতে কতগুলো ত্রিভুজ আছে, এই টাইপের প্রশ্ন আছে। নিচের ছবিটিতে কতগুলি ত্রিভুজ আছে, ইংলিশে বললে হাউ মেনি ট্রায়াঙ্গেলস অফ দ্য ফলোয়িং ফিগার্স। এই যে ফলোয়িং ফিগার, এই যে নিচে একটা ছবি দেবো, সেখানে কতগুলো ত্রিভুজ হবে। একটা ফিগার দিয়ে দিচ্ছি আমি, এই ফিগারটা দিয়ে দিচ্ছি। এই ফিগার দিচ্ছি, এখানে কতগুলো ত্রিভুজ হবে, এখানে কতগুলো ত্রিভুজ হবে। অপশানে 12, বিতে আছে 8, সিতে আছে 10, আর ডিতে আছে ধরো 14টা। কতগুলো হবে এই যে ফিগারে আছে, এখানে ত্রিভুজ কতগুলো হবে এটা আমাদের ভাবতে হবে। এর একটা সূত্র আছে, আমি সূত্র করার আগে আমরা এমনি জেনারেলি করার চেষ্টা করি, তারপর সূত্রটা আমরা বলেছি। আমরা যদি একটা দুটো থাকে, 1 2, এই 2 লিখবো। এইবার সূত্রটা আগে কিভাবে হচ্ছে আমি দেখে দিচ্ছি। 1, এটা 1 নম্বর, 2 নম্বর, তাহলে 1 যুক্ত 2 অর্থাৎ 3টা ত্রিভুজ হবে। বলছে স্যার কিভাবে 3টা ত্রিভুজ হলো? আমরা নাম যদি দিয়ে দিই এ বি সি ডি, আমরা ছবি যদি দিয়ে দিই, একটা কালারিং যদি করি, এইদিকে দেখো এটা একটা ত্রিভুজ, এইদিকে দেখো এটা একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, আর
এবিসি এটা একটা বড় ত্রিভুজ। তাহলে মোট কটা ত্রিভুজ হলো? তিনটে ত্রিভুজ হলো। তাহলে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ আর বড় ত্রিভুজ। এবিডি একটা ত্রিভুজ, এসিডি একটা ত্রিভুজ আর এবিসি বড় ত্রিভুজ, মোট তিনটে ত্রিভুজ হলো। তাহলে কি করলাম? 1 2 লিখলাম, এই দুটো যোগ করলে আমার তিনটে ত্রিভুজ হয়ে গেল। তাহলে এটা আমরা তিনটে ত্রিভুজ পেলাম। এরপরে দেখি আমরা এখানে এইভাবে আমরা দুটো আছে, দুটো লিখলাম। এটা 1 2 3 লিখলাম, 1 2 3, এবার 3 লিখলাম। তাহলে ত্রিভুজ আমার সূত্র অনুযায়ী কি ত্রিভুজ হবে? 1 যুক্ত 2 যুক্ত 3, 3 2 5, 5 এ 6টা ত্রিভুজ হবে। সূত্র অনুযায়ী আমার 6টা ত্রিভুজ হবে। কিভাবে হবে? আমরা তো সূত্রটা করলাম, একটু বুঝিয়ে দিতে হবে কিভাবে হবে। দেখো, প্রথমে এই ত্রিভুজ হলো 1 নম্বর ত্রিভুজ হলো, একটা ত্রিভুজ। এই ত্রিভুজ হলো, তাহলে আরেকটা ত্রিভুজ হলো, যুক্ত আরেকটা ত্রিভুজ। এই ত্রিভুজ হলো, তাহলে আরেকটা ত্রিভুজ। তাহলে এই দিয়ে মোট কতগুলো ত্রিভুজ হলো? 3টে হলো। আচ্ছা, এরপরে আমরা যদি এটা বাদ দিই, এই দুটো নিয়ে একটা ত্রিভুজ হবে। দেখো, এইটা বাদ দিলে এই দুটো নিয়ে এটা একটা ত্রিভুজ হলো। আবার এই পাশটা বাদ দিলে এটা একটা ত্রিভুজ হবে। দেখো, এই যে এই পোরশন একটা ত্রিভুজ হলো, আরেকটা হবে দেখো, এই পোরশনে একটা ত্রিভুজ হলো। এই পোরশনে একটা ত্রিভুজ আর এই পোরশনে একটা ত্রিভুজ। তাহলে মোট, তাহলে একটা দুটো হলো। আর একটা বড় ত্রিভুজ, এই যে বড় ত্রিভুজ দুটো একটা, তাহলে মোট কটা হলো? 3। একটা দুটো 3টে করেছিলাম। এটা একটা ত্রিভুজ, এই কালার দেখতে পেয়েছো, এই কালারে একটা ত্রিভুজ আর এই কালারে একটা ত্রিভুজ। তাহলে দুটো আর বড় ত্রিভুজ 3টে, তাহলে 3 3 6টা। তাহলে 1 2 3 আমরা যদি সূত্র করে দিই, 1 2 3 লিখলে এগুলো যোগ করে দাও, যোগ করলে 6টা হয়ে যাবে। আর কিভাবে হলো সেটা আমরা দেখিয়ে দিলাম। তাহলে 6টা হলো। তাহলে এখানটায় 6টা হয়ে গেল, এখানে 6টা হলো। তাহলে আমরা যদি ভাবি এটা যদি না থাকতো, এই মাঝখানে দাগটা না থাকতো, 1 2 3, একটা দুটো 3টে, তাহলে 3টা ভাগ আছে, তাহলে কটা ত্রিভুজ হবে? 1 যুক্ত 2 যুক্ত 3, তাহলে কথা হলো 3 3 6টা হয়ে গেল। সে থাকলেও হবে, না থাকলেও হবে। এটা আপাতত এটা একটা দুটো, এটা একটা 3টে, এটা একটা 4টে আর বড়টা একটা 5টা, বড়টা একটা, মোট 6টা হয়ে গেল। তাহলে 3 এই সূত্র অনুযায়ী এখানে 6টা, আর নাহলে হিসাব করে দেখো একইভাবে 6টা হয়ে যাবে। বাস, ওটাতে একটু আগেই দেখে দিলাম কীভাবে 6টা হয়েছে। এরপরে এটা বাদ দাও, এটা বাদ দিলে সেই 1 2 3, নিচের পোর্শন যদি বাদ দিই 1 2 3, তাহলে এখানেও কটা ত্রিভুজ হবে? এখানেও 1 যুক্ত 2 যুক্ত 3 হবে। তাহলে টোটাল কত হবে? 6টা হবে। 1 যুক্ত 2 যুক্ত 3 একইভাবে হবে। ওই যেভাবে করে দিয়েছিলাম ওই একইভাবে ছবি যদি আঁকি, এইরকম যদি ছবি আঁকি, একটা দুটো 3টে, আবার এই দুটো নিয়ে একটা, এই দুটো নিয়ে, তাহলে 4 5টা, বড়টা মোট 6টা হবে। তাহলে এটা নিয়ে 6টা আর এই দিকে নিয়ে 6টা, টোটাল 6 যুক্ত 6 সমান 12টা হবে। তাহলে ত্রিভুজ কতগুলো হবে? 12টা হবে। টোটাল কতগুলো? 12টা। সূত্র 1 2 3 যোগ করে দাও, 1 যুক্ত 2 যুক্ত 3 যোগ করে 6, 1 যুক্ত 2 যুক্ত 3 যোগ করে 6, 6 6 12টা। তাহলে কতগুলো ত্রিভুজ হলো? 12টা ত্রিভুজ হলো। তাহলে এই ছবিতে কতগুলো? 1 সেকেন্ডের মধ্যে উত্তরে যাবে। 1 2 3 যোগ করে দাও 6, 1 2 3 যোগ করে 6, 6 যুক্ত 6 12টা। তাহলে কিভাবে হলো আমি শিখিয়ে দিলাম, এইভাবে প্র্যাকটিস করবে ত্রিভুজ। এরপরে আবার প্রতিদিন আমি নিয়ে আসবো এইভাবে, এই ত্রিভুজ নিয়ে প্রতিদিন, এখন 20 দিন আমি নিয়ে আসবো, 20টা প্রবলেম নিয়ে আসবো। বিভিন্ন টাইপের কতগুলো ত্রিভুজ হবে, এটা আমি প্রতিদিন 20 দিন, আগামী 20টা ক্লাসে আমি 20টা ত্রিভুজ নিয়েই আলোচনা করবো। বিভিন্ন টাইপের প্রবলেম আসবে, ত্রিভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এই টাইপের নিয়ে আসবো। এই ছবি প্রত্যেকদিন একটা বা দুটো করে নিয়ে আসবো। আজকে আরেকটা নিয়ে আসছি, দেখো এখানে সূত্র দিয়ে করে দিলাম। সূত্রটা নিশ্চয়ই শিখতে পেরেছো, যদি না শিখো আবার শেখাবো, পরের দিন আবার শেখাবো, আবার একদিন পরে আবার শেখাবো, ভালো করে খেয়াল করো। এরপরে নিচের ওই একই ছবি প্রশ্ন, যে কতগুলো নিচের চিত্রটিতে কতগুলো আছে, এটা কত নম্বর পজিশন গেল প্রশ্নটা, ওটা গেছে 12 হয়েছে, এটা 13তম পজিশন, 12 13 14 যে কোনো একটা তো, বা 12 হতে পারে। ছবিটা নিচের ছবিতে কতগুলো ত্রিভুজ আছে, সেই ছবি ত্রিভুজ আঁকবো আমরা ত্রিভুজ আঁকবো। কিভাবে আঁকবো? এরকম ছবিটা আছে,
এভাবে আমাদের ছবিটা আছে। এভাবে আমাদের ছবিটা আছে। এই ছবি আছে। এই ছবিটি, এই চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে? কতগুলো ত্রিভুজ আছে? হাউ মেনি ট্রায়াঙ্গেলস? এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে? ত্রিভুজ কয়টি? কতগুলো ত্রিভুজ আছে? অপশনে আছে 5, বিতে আছে 6, সিতে আছে 7, আর ডিতে আছে ধরো 10 আছে। কতগুলো আছে? এই ছবিতে কতগুলো ত্রিভুজ আছে এটা আমরা হিসাব করব। এখানে কোনো সূত্র থাকবে না, এটাকে নিজেদেরকে ভাবতেই হবে কতগুলো আছে। এটা আছে 1, এর উপরে এটা আছে 2, এটা আছে 3, এটা আছে 4, চারদিকে 4টে আছে। 1, 2, 3, 4টে হয়ে গেল। 4টে ত্রিভুজ পেয়ে গেলাম। এইটা নিয়ে 1, 2, 3, 4টে, এই যে 3টে। তাহলে ত্রিভুজগুলো দেখতে পেয়েছো নিশ্চয়ই। এই যে ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, 2, এটা 3টে, এটা 4টে। 4টে ত্রিভুজ পেয়ে গেল। তাহলে কটা পেলাম? 4টে পেলাম। আচ্ছা দেখো, এটা একটা বড় ত্রিভুজ, তাহলে আর একটা পেলাম। ওটা একটা বড় ত্রিভুজ, একটা পেলাম। আর এটা একটা বড় ত্রিভুজ, দেখো আর একটা পেলাম। তাহলে 4, 2, 6টা পেলাম। 4, 2, 6টা পেলাম। দেখে নাও, ভালো করে দেখে নাও কি কি পেলাম। আমি যে ফিগারগুলো লিখেছি দেখে নাও, ভালো করে ফিগার দেখে নাও। আমরা প্রথমে বাইরে 1, 2, এই যে 1, 2, 3, 4, 4টে পেয়েছি। বাইরে 4টে। আর এইটা, এটা একটা পেলাম। আর এটা নিয়ে এটা একটা পেলাম। 4, 2, 6টা হয়ে গেল। আচ্ছা এটা দেখো, এই যে একটা ত্রিভুজ, এই যে এখান থেকে শুরু করো, এই কোণটা ধরে একটা ত্রিভুজ হবে। প্রত্যেকটা এই যে কোণটা, এই কোণ ধরে একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজটা বড় ত্রিভুজ। তাহলে আরেকটা ত্রিভুজ। তাহলে মোট কটা পেলাম? 4, 5, 6, 7। আর আছে না দেখি। তাহলে এই কোণ ধরে একটা ত্রিভুজ পেলাম, এই কোণ ধরে একটা ত্রিভুজ পেলাম, এই কোণ ধরে একটা ত্রিভুজ পেলাম, এই কোণ ধরে একটা ত্রিভুজ পেলাম। মোট চারদিকে 4টে পেয়ে গেল। তারপরে এই কোণ ধরে একটা বড় ত্রিভুজ পেলাম, আর এই কোণ ধরে আরেকটা বড় ত্রিভুজ পেলাম। হয়েছে? এই কোণ ধরে বলছে, তাহলে এই কোণ ধরে বড় ত্রিভুজ, সেই এই ত্রিভুজটাই হয়ে যাবে বড় ত্রিভুজ। তাহলে এই কোণ ধরে বড় ত্রিভুজ, সেই এই ত্রিভুজটাই হয়ে যাবে বড় ত্রিভুজ। তাহলে দুটো বড় ত্রিভুজ আছে, এটা একটা বড় ত্রিভুজ আর এটা একটা বড় ত্রিভুজ। হয়ে গেল 4, 2, 6টা হয়ে গেল। বাইরে 4টা আর বড় ত্রিভুজ 6টা। আর এই যে দুটো, এটা একটা আছে, এই যে একটা, এইটাকে ধরে, তাহলে উপরে এই কোণকে ধরে একটা ত্রিভুজ, আর এই কোণকে ধরে একটা বড় ত্রিভুজ, আর এই কোণকে ধরে আরেকটা বড় ত্রিভুজ। এই বড় ত্রিভুজ, আর কোনো ত্রিভুজ নেই। এটা ধরে তো আর ত্রিভুজ হবে না, আর এটা ধরে তো আর ত্রিভুজ হবে না, পঞ্চভুজ হয়ে যাবে। 1, 2, 3, 4, 5টা হয়ে যাবে, আর হবে। তাহলে মোট কটা হলো? 4, 5, 6, 7, 7টা ত্রিভুজ হয়ে গেল। তাহলে দেখে নাও ভালো করে কিভাবে করলাম। বাইরে 1, 2, 3, 4, 4টে ত্রিভুজ, আর এই কোণকে ধরে এই বড় ত্রিভুজ, আর এই কোণকে 2 নম্বর এই কোণকে ধরে এই বড় ত্রিভুজ। তাহলে 4, 2, 6টা। আর এই যে কোণ, এখানটা একটা, এই কোণকে ধরে এইটা একটা বড় ত্রিভুজ, এটা হচ্ছে আরেকটা। তাহলে মোট 7টা ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে এখানে অপশনটা কত হবে? 7 নম্বর অপশন, 7 সি নম্বর অপশন অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এই অ্যান্সারটা মোট কতগুলো ত্রিভুজ পেলাম? 7টা ত্রিভুজ পেলাম। এইভাবে ক্যালকুলেশনটা করে নিতে হবে। এটা আমরা শিখে গেলাম। তাহলে 13তম কোয়েশ্চনে কতগুলো ত্রিভুজ আমরা শিখে গেলাম। এটা ভালো করে শিখে নেবে, ভালো করে ছবি আঁকবে, ভালো করে প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে। বারবার প্র্যাকটিস করলে এটা এসে যাবে। এরপরে আছে ভালো একটা প্রবলেম আছে, এটা সহজ করবো। এটা একটা সহজ দিন বলছি। 14তম কোয়েশ্চনে ফাইন্ড দ্য অড, ফাইন্ড দ্য অড। নিচে যেগুলো আছে তার মধ্যে অডটা দিতে হবে। 41 থেকে 43 1 নম্বর বিপি,
বিতে আছে 61 থেকে 67, সিতে আছে 71 73, আর ডিতে আছে 83 97। এতক্ষণ অনেকক্ষণ ধরে ভাবছি, আপনারা অনেকক্ষণ ধরে ভাবছেন, একটু এটা ভাবুন। আমি অনেকগুলো করে দিলাম, এটা একটু ভাবুন, একদম এসে যাবে। এটা সহজ আছে, এটা আপনারা ভাবুন। যারা দেখছেন বা যারা করছেন, যারা এখন সরাসরি দেখছেন, যদি দেখে থাকেন একদম ছবির দিকে ফেলে দেন যে 41 41 43 61 67 71 73 83 97, ফাইন্ড দ্য অড। এর মধ্যে কোনটা এই আছে? আমি একটু হিন্ট দিয়ে দিই, প্রত্যেকটা কিন্তু মৌলিক সংখ্যা আছে। দেখেন 41 মৌলিক সংখ্যা, 43 মৌলিক সংখ্যা, 71 মৌলিক সংখ্যা, 73 মৌলিক সংখ্যা, 61 মৌলিক সংখ্যা, 67 মৌলিক সংখ্যা, 83 মৌলিক সংখ্যা, 97 মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কতগুলো? যেসব সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা। 41 1 গুণিত 41, অর্থাৎ 1 এবং 41ই হবে এর উৎপাদক। 41 সমান 1 গুণিত 41, আর কোনো উৎপাদক থাকবে। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলবে? সেই সব সংখ্যাকে বলবো যেসব সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, সেটাকে বলে মৌলিক সংখ্যা, অর্থাৎ প্রাইম নাম্বার। এটা প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, এটাও প্রাইম নাম্বার, 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 তবু বলছি প্রাইম নাম্বার দিয়ে হবে। এটা ভাবো, এবার ভাবো, এবার আপনারা ভাবো যে কিভাবে হবে প্রাইম নাম্বার, একটু ভাবো। তাহলে নিশ্চয়ই ভাবনা হয়ে গেছে, সবই বলে দিলাম প্রাইম নাম্বার। এবার বলছিলেন পরপর প্রাইম নাম্বার হবে। 41-এর পর 42 43, এটা হচ্ছে পরপর ক্রমিক, মানে পরপর মৌলিক সংখ্যা। 71-এর পর 73, 71 72, 72 তো যৌগিক সংখ্যা, এটা পরপর ক্রমিক মৌলিক সংখ্যা। 61-এর পর 67 হচ্ছে, 61-এর পর 62, 2 দ্বারা বিভাজ্য হবে না মৌলিক সংখ্যা আপনার। 63 3 দিয়ে বিভাজ্য, 64 ভাগ যাবে 65, তার মানে 66 ভাগ যাবে, এটাও পরপর মৌলিক সংখ্যা। তাহলে এটাও হয়ে গেল, এটা পরপর মৌলিক সংখ্যা, এটাও পরপর মৌলিক সংখ্যা, এটাও পরপর মৌলিক সংখ্যা, এটাও পরপর মৌলিক সংখ্যা, এটাও পরপর মৌলিক সংখ্যা। এটা 83 মৌলিক সংখ্যা জানি, 84 যৌগিক সংখ্যা হবে না, 85 5 দিয়ে ভাগ যাবে, 86 জোড় সংখ্যা হবে না, 87 কি হবে? 87 3 দিয়ে ভাগ যাবে, দেখো 87 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে 6, 3 দিয়ে 7 আছে, তাহলে 87 হবে না। 88 জোড় সংখ্যা, 89 ভাবো, 89, তাহলে 89 হচ্ছে মৌলিক সংখ্যা, 89 বিভাজ্য নয়। তাহলে এখানে যদি 89 থাকতো তাহলে সবগুলো পরপর মৌলিক সংখ্যা, কিন্তু 89 না থেকে কত আসছে? 97, 9 দশকের মৌলিক সংখ্যা, লাস্ট 2 দশকের বৃহত্তম মৌলিক সংখ্যা বা 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা এটা এসে গেছে। কিন্তু এটা পরপর মৌলিক সংখ্যা, এর মাঝখানে 89 আছে, তাহলে 89 থাকলে এর সঙ্গে মিল থাকবে। যেহেতু 97 দেওয়া আছে, এখানে মাঝখানে একটা গ্যাপ থেকে গেছে, এখানে গ্যাপ 89 হতো, সেটা না দিয়ে 97, এটাই হচ্ছে মৌলিক সংখ্যা থাকা অবস্থাতেও এটা পরপর মৌলিক সংখ্যা নয়। এটা পরপর মৌলিক সংখ্যা, এটাও পরপর মৌলিক সংখ্যা, এটাও পরপর মৌলিক সংখ্যা, এটাও পরপর মৌলিক সংখ্যা, কিন্তু এটা পরপর মৌলিক সংখ্যা নয়। এর পরপর মৌলিক সংখ্যা হতে হলে 89 হতে হতো, কিন্তু দেওয়া আছে 97, এটা মৌলিক সংখ্যা কিন্তু পরপর নয়। তাহলে এটাই হবে অড, এটাই হবে অড। তাহলে অ্যান্সারটা এটা হবে, তাহলে অ্যান্সারটা ডি হবে। তাহলে পরপর মৌলিক সংখ্যা এটা আমাদের খুঁজে নিতে হবে। তাহলে এটা আমরা শিখে গেলাম, এটা আমরা 14 নম্বর অপশানটা আমরা শিখে গেলাম, 14 নম্বর শিখে গেলাম। এরপরে তাহলে 14 নম্বর শিখে গেলেন, আপনারা শিখে গেলেন 14 নম্বর। এরপরে একটা সম্পর্ক, একটা দুটো অপশান দিচ্ছি যে এটা কীভাবে হবে। দুটো একই টাইপের হবে, 15 16। ভালো করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগছে। বিভিন্ন টাইপের ভেরিয়াস টাইপের প্রশ্ন আসছে, কখনো ত্রিভুজ গণতে হচ্ছে, কখনো যে এ থেকে জেড পর্যন্ত লেটার তার বিপরীত শব্দ গণতে হচ্ছে, কখনো এর পরে ভাবেরগুলো আবার পরিবর্তন হচ্ছে মাঝখানে, কখনো এইগুলো বিভিন্ন টাইপের সম্পর্ক, ফ্যামিলি, সন, ডটার, তার মধ্যে সম্পর্ক আসছে। কত ইন্টারেস্টিং ব্যাপার আছে, জিআই একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে চাকরি পেতেই হবে, চাকরির সঙ্গে এর মনের একটা আলাদা আনন্দ আছে, একটা উত্তর করতে পারে বিরাট আনন্দ আছে। আমরা এরপরে দুটো প্রবলেম, একই টাইপের প্রবলেম, প্রশ্নটা দিয়েছি। 1 নম্বর আছে প্রশ্ন অ্যারেঞ্জ, এটা হচ্ছে 15 নম্বর সম্ভবত প্রশ্ন। ARRANG, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস, the following following words, নিচের যে শব্দগুলো সেই শব্দগুলো ইন এ লজিক্যাল অর্ডারে সাজাতে হয়েছে। E A
লজিক্যাল অর্ডার। লজিক্যাল অর্ডারে আমরা এটা সাজাবো, লজিক্যাল অর্ডারে আমরা সাজাতে বলছি। অ্যারেঞ্জ, সাজাও। না, ফলোইং ওয়ার্ড, নিচের যে শব্দগুলো এখন দেয়নি সেই শব্দগুলো দিয়ে, ওয়ার্ডগুলো দিয়ে লজিক হয় কীভাবে আসবে, পরপর কীভাবে আসবে। তা আমরা একদিন করে দিলাম একদম বীজ, বীজ থেকে হয়েছিল চারা গাছ, চারা গাছ থেকে বড় গাছ, বড় গাছ থেকে ফুল, তারপরে ফল। এইভাবে কীভাবে আসবে এখানে ওয়ার্ডগুলো দিয়ে। 1 নম্বর ওয়ার্ডে দিয়েছে হাউস, HOUS। বিতে দিয়েছে ব্রিক, BRICK। সিতে দিয়েছে কলোনি, আর ডিতে দিয়েছে রুম, ডিতে রুম দেওয়া আছে। তাহলে এখান থেকে কিভাবে আমরা সাজাবো, অপশনটা দিতে তাহলে আপনাদের সুবিধা হবে ABDC। বি অপশনে আছে BDAC। সি অপশনে আছে CABD। আর ডি অপশনে আছে BDCA। এই অপশনগুলো আছে। এগুলো কি হবে ভালো করে খেয়াল করতে হবে। যে আমরা পরপর সাজাবো, পরপর কীভাবে সাজাবো। একটা ঘর হবে, ঘরের পর বাড়ি হবে, তারপর কলোনি হবে। ঘরটা কী দিয়ে তৈরি করবো আমরা? তাহলে ঘরটা তৈরি করতে ইট দিয়ে দরকার। প্রথমে আসবে ব্রিক, তাহলে প্রথমে কি আসবে? অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন দ্য লজিক্যাল অর্ডার। নিচ থেকে একদম ইট না হলে তো আমরা বাড়ি তৈরি করতে পারবো। আমরা পাকার ঘর যে তৈরি করবো, এখন তো আর মাটির ঘর নেই, এখন সমস্ত ঘর রয়েছে পাকা ঘর। তাহলে প্রথমে কি আসবে? প্রথমে আসবে ব্রিক। তাহলে প্রথমে আসবে কি? ব্রিক। তাহলে প্রথমে বি এলো, ব্রিক। প্রথমে আমরা সাজিয়ে নিই ব্রিক, BRICK। আচ্ছা, আমরা শব্দগুলো সাজিয়ে নিই, তারপরে আমরা অপশন করে দেবো। প্রথমে ব্রিক, ব্রিকের পর রুম হবে না হাউস হবে? একটা হাউসের মধ্যে অনেকগুলো রুম হয়। রুমটা আমরা একটা ঘরকে একটা রুম বলি। তাহলে ব্রিকের পরে রুম হয়, একটা রুম হলো। অনেকগুলো রুম নিয়ে একটা ঘরের মধ্যে অনেকগুলো রুম থাকে, তারপরে হাউস হবে। পরপর যাচ্ছে, আমরা ইট দিয়ে রুম তৈরি করলাম, একটা রুম তৈরি করলাম। কেউ একটা রুমে থাকতে পারে, ঘর বাড়ি হলে একটা রুমেই থাকতে পারে। আবার অনেক পয়সা আছে, তারা অনেকগুলো একটা রুমে একটা ঘর তৈরি করছে, তার বেডরুম করছে, তারপরে কিচেন রুম করছে, বিভিন্ন রকম রুম করছে। রুম করেই হাউস হচ্ছে, একটা পুরো বাড়ি হচ্ছে। বিভিন্ন বেডরুম, ডাইনিং রুম, তারপরে কিচেন রুম, এগুলো নিয়ে হাউস হয়ে গেল। তাহলে প্রথমে ব্রিক হলো, তারপরে রুম হলো, রুমের পরে কি হলো? রুম, বিভিন্ন রকম রুম নিয়ে হাউস হলো। এবার অনেকগুলো বাড়ি যখন পাশাপাশি অনেকগুলো বাড়ি হয়ে যাবে, সেটাকে তারপরে কি হবে? কলোনি হবে। তারপরে কলোনি, অনেকগুলো বাড়ি হয়ে গেল, পাড়ার মধ্যে একটা পাড়া তৈরি হয়ে গেল, কলোনি হয়ে গেল। তাহলে প্রথমে ইট, তারপরে যে রুম, ইট দিয়ে রুম তৈরি করা হলো, একটা রুম। অনেকগুলো রুম, ডাইনিং রুম, কিচেন রুম, তারপরে লিভিং রুম, বেডরুম, এগুলো নিয়ে একটা হাউস হলো। আর একটা হাউস একটা ফ্যামিলি বা 2-3টে ফ্যামিলি একটা বাড়িতে আছে, আবার একটা হাউস, এরকম বিভিন্ন রকম যখন একটা পাড়া তৈরি হয়ে যাবে, তখন কলোনি তৈরি হয়ে গেল। তাহলে পরপর এই সিরিয়ালে আসবে। তাহলে প্রথম ব্রিকটা কোথায় আছে? বি নম্বর কোয়েশ্চেন আছে, বি। তারপরে আছে ব্রিকটা বি লিখলাম, বি লিখলাম। তারপরে রুম কোথায় আছে? রুমটা দেখো ডি নম্বর কোয়েশ্চেন আছে, ডি হচ্ছে এটা, ডি লিখলাম। তারপরে কি আছে? হাউসটা কি আছে? এ লিখলাম। তারপরে কলোনিটা সি লিখলাম। তাহলে কি অপশন আসবে দেখো? বি আসবে, তারপরে ডি আসবে, তারপরে এ আসবে, সি আসবে। বি কোথায় আছে? বি এটা দিয়ে শুরু হচ্ছে, বি আছে, তারপরে ডি আছে, তারপরে এ আছে, তারপরে সি আছে। তাহলে এই অ্যান্সারটা এসে গেল। তাহলে আমরা এভাবে সাজিয়ে দিলাম, এইভাবে লজিক অর্ডারে সাজালাম। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, যেসব ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ভালো করে এটা এইভাবে মিনিংফুল লজিক অর্ডারে নিয়ে যেতে হবে। প্রথমে হাউস, তারপরে রুম করলে হবে না, এভাবে নিয়ে যেতে হবে। হয় নিচ থেকে দিতে হবে, না উপর থেকে। কলোনির পর হাউসের পর রুমের পর ব্রিক, ওই দিক থেকে আসতে পারি বা নিচ থেকে দিতে পারি, এভাবে আসবে। এর পরের প্রশ্ন, সেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ওই একই, ওই ভাষা,
অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের যে শব্দগুলো দেওয়া আছে তাকে লজিক্যাল অর্ডারে সাজাতে হবে। কীভাবে সাজাবো, কী কী অপশান আছে, একই প্রশ্ন। এটা যদি 15 হয়, এটা 16 নম্বর, এই একই ভাষা থাকবে। 1 নম্বরে আছে ইউনিভার্স, UNIVERS, ইউনিভার্স। বিতে আছে সিটি, CITY, সিটি আছে। বিতে আছে সিটি। সিতে আছে কান্ট্রি, সিতে আছে কান্ট্রি, COUNTRY, কান্ট্রি আছে। আর ডিতে আছে কান্ট্রির পরে ডিতে আছে কন্টিনেন্ট, কন্টিনেন্ট আছে। তাহলে বুঝলে আমি 4টা দিয়ে দিলাম, এখানে অপশন আর দিলাম না, অপশনটা আমরা সাজিয়ে দিচ্ছি। দেখ কীভাবে হবে, আপনারা একটা করুন কীভাবে হবে। 30 সেকেন্ড সময় দিলাম, ভাবুন কী হবে। কী দেওয়া আছে, ইউনিভার্স আছে, সিটি আছে, কান্ট্রি আছে, কন্টিনেন্ট আছে। কান্ট্রি, ইউনিভার্স, সিটি, কান্ট্রি, কন্টিনেন্ট, এই 4টাকে একটা লজিক্যাল অর্ডারে সাজাবো। হয় উপর থেকে নিচের দিকে আসবে বা নিচ থেকে উপর দিকে যাবে। একদম প্রথমে শহর, প্রথমে ধরো শহর, সিটি। এখানে 4টা ওয়ার্ডের মধ্যে ইউনিভার্স, ইউনিভার্স মানে বিশ্বের ব্যাপার, বিশ্ব, পুরো বিশ্ব জগৎ নিয়ে ভাবি ইউনিভার্স। সিটি একটা শহর, ক্যালকাটা একটা সিটি, টাউন, তমলুক একটা টাউন, বা আমরা কাঁথি একটা টাউন, যে জায়গায় থাকি আমরা সেটা টাউন ভাবতে পারি। হ্যাঁ, চন্দননগর একটা টাউন, চন্দননগরে যারা থাকে তাদের একটা কল্যাণী একটা টাউন, সিটি। এইভাবে সিটি, আমরা সিটি। তারপরে হচ্ছে দেশ, সিটির পরে আমাদের স্টেট নেই, একটা স্টেট, রাজ্য বা স্টেট, এখানে স্টেট থাকলে স্টেট দিলাম। পুরো দেশ, COUNTRY, এটা সিটি হলো। তারপরে কান্ট্রি, COUNTRY, কান্ট্রি হলো। তাহলে সিটি প্রথমে শহর, একটা ধরো আমার ক্যালকাটা একটা শহর ধরলাম। তারপরে পুরো দেশ, আমাদের ইন্ডিয়া একটা দেশ, এটা ক্যালকাটা শহর, তারপরে ইন্ডিয়া একটা দেশ। তারপরে আছে এটা দেশ হলো কান্ট্রি, COUNTRY। তারপরে কন্টিনেন্ট মানে মহাদেশ, কন্টিনেন্ট মহাদেশ, ধরো এশিয়া মহাদেশ। আমরা ক্যালকাটা শহর এটা ভাবি, ক্যালকাটা শহর। তারপরে ভাবলাম কান্ট্রি, দেশ, আমাদের দেশ বলতে ইন্ডিয়া। আমরা ভারতবর্ষী, এখন আমরা ভারতবর্ষী হিসেবে গর্ববোধ করি, কারণ আমরা এখন এই মুহূর্তে আমরা ইন্ডিয়ান হিসেবে গর্ববোধ করি, কারণ আমেরিকা এই মুহূর্তে ধ্বংসের পথে চলে গেছে। আমরা উন্নত দেশ, সেখানে আমাদের কর্মতে এমনভাবে হয়েছে তাদের লাখো লাখো লোক এখন চিকিৎসায় মানে এই রোগে আক্রান্ত হয়েছে। অথচ ইন্ডিয়া, আমরা ভারতবাসী হিসেবে গর্ববোধ করি। আমাদের তথাপি আমরা এখন পর্যন্ত স্টে হোম, বাড়িতে আছি, সুস্থ থাকার চেষ্টা করছি, এবং সবাইকে বলবো আপনারা সবাই সুস্থ থাকার চেষ্টা করুন এবং সবাই বাড়িতে থাকুন। সেই জন্য আমরা ইন্ডিয়া হিসেবে এখন গর্ববোধ করি। এখন ইন্ডিয়ার কোনো বাইরে ডাক্তারদের, আমরা সবাই কি বাইরে যাদের ধনী, যার প্রচুর টাকা আছে, স্পেনে যেত, ইতালিতে যেত, বিভিন্ন এখন ইতালির লোক ভাবছে যে আমরা কোনো রকম ভারতবর্ষে এসে গেলে আমরা বেঁচে যাই, কারণ পরিসংখ্যান সবাই দেখছে যে কোথায় কোথায় বেশি হচ্ছে, কোথায় কম হচ্ছে। আমরা যারা বিদেশে চলে গেলে তারা এখন দেশে ফিরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, যে দেশ আমাদের দেশ, আমরা দেশে আমাদের এখন উন্নত হয়ে গেছে, আমাদের দেশের ডক্টররা এখন মরণ লড়াই করছে। হ্যাঁ, এবং তথাপি আমাদের দেশটা এখন এই মুহূর্তে এখনো পর্যন্ত বিশ্বের মধ্যে ভালো পজিশনে আছে। সেই জন্য আমরা ভারতীয় হিসেবে গর্ববোধ করি। তাহলে আমরা সিটি, তারপরে কান্ট্রি, দেশ, তারপর কন্টিনেন্ট, এশিয়া মহাদেশ। আমরা মহাদেশ, এটা মহাদেশ ভাবলাম, এশিয়া মহাদেশ, ধরো এশিয়া মহাদেশ ভাবলাম। তারপরে হচ্ছে ইউনিভার্স, বিশ্ব, ইউনিভার্স। এইভাবে সাজানো হবে। কীভাবে হবে? তাহলে আমরা শহর, ক্যালকাটা একটা শহর ভাবলাম। তারপরে কান্ট্রি, আমরা দেশ ভাবলাম, নিজে থেকে আমরা ভারতীয় হিসেবে গর্ববোধ করলাম। আমরা কলকাতা, আমরা কোথায় বলি বাইরের কোথায় লোক কোথায় থাকেন না, আমরা কলকাতার কাছাকাছি থাকি। তারপরে কোথায় না কান্ট্রি, আমাদের দেশের নাম কি, আমরা ভারতবর্ষ। তারপরে কোন মহাদেশে, আমরা এশিয়া মহাদেশের মধ্যে অন্তর্গত। তারপরে আমরা বিশ্ব, পুরো বিশ্বটাকে নিয়ে ভাবি। এই মুহূর্তে আমরা সবাই অলাইগান, যারা ধনী, যারা প্রচণ্ড ধনী, তাদের অর্থে বিরাট অবস্থা। কিন্তু এই যে সিচুয়েশান, এই মুহূর্তে ধনী গরিব সবাই আমরা স্টে হোম, বাড়ির বাইরে বেরোতে পারছি না। তাহলে পার্থক্যটা কোথায়? আমাদের পার্থক্য কিছু নেই, অল আর ইকুয়াল। সবসময় মনে রাখবে অল আর ইকুয়াল। এই ভাষাটা আমাদের এই মুহূর্তে মনে রাখা উচিত। কোনোভাবে কোনো ধনী গরিব দরিদ্র সবাই সমান, অল আর ইকুয়াল। আমরা এটা সবসময় মনে রাখা উচিত, প্রত্যেকটা মানুষের মনে রাখা উচিত। এই মুহূর্তে নিশ্চয়ই প্রত্যেকের মনে হচ্ছে
যে আমরা সবাই সমান, অল আর ইকুয়াল। তাহলে প্রথমে সিটি, তারপরে কান্ট্রি, শহর, ক্যালকাটা, তারপরে ধরো দেশ, আমরা ধরলাম দেশ, ইন্ডিয়া একটা দেশ, তারপরে কন্টিনেন্ট, মহাদেশ, এশিয়া মহাদেশ, আমরা মহাদেশ, তারপরে যাবো ইউনিভার্স, পুরো বিশ্ব নিয়ে ভাববো, ইউনিভার্স বিশ্ব নিয়ে ভাববো। তাহলে প্রথমে সিটি, সিটিটা কি আছে, সিটি কত নম্বর পজিশন আছে, প্রথমে সি হচ্ছে বি নম্বর পজিশন আছে, তারপরে সিটির পরে কি আছে কান্ট্রি, কান্ট্রিতে হচ্ছে সি নম্বর পজিশন আছে, তারপরে কি আছে কন্টিনেন্ট, কন্টিনেন্ট হচ্ছে ডি নম্বর পজিশন আছে, তারপরে আছে ইউনিভার্স, ইউনিভার্স আছে এ নম্বর পজিশনে। তাহলে প্রথমে বি আছে, তারপরে সি আছে, তারপরে ডি আছে, তারপরে এ আছে। তাহলে এই অপশনটা হবে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। অথবা আমরা ওই উপর থেকে যদি ভাবি যে পুরো বিশ্ব, এটা পুরো বিশ্ব আমরা যদি ভাবি পুরো বিশ্ব, এটা ইউনিভার্স, তারপরে বিশ্বের মধ্যে এটা একটা মহাদেশ, এটা পুরো বিশ্ব আমরা যদি ভাবি এটা বিশ্ব, বিশ্বের মধ্যে মহাদেশ, এটা বলো এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের মধ্যে ধরো এটা একটা ভারতবর্ষ, এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষ, আর ভারতবর্ষের মধ্যে একটা কলকাতা শহর ভাবো। এভাবে ভাবতে পারো, পুরো এইভাবে ঘুরিয়ে ভাবতে পারো। হয় অপশন দেওয়া থাকতে পারে পুরো বিশ্ব প্রথমে দেওয়া থাকতে পারে, বিশ্ব যদি দেওয়া থাকে ঘুরিয়ে দাও, এ প্রথমে আসবে অপশন বিশ্ব, এ ইউনিভার্স, তারপরে আসবে মহাদেশ, মহাদেশটা কি আছে ডিতে আছে, এটা পুরো যদি বিশ্ব ভাবি এটা বিশ্ব ইউনিভার্স, তারপরে কন্টিনেন্ট, এটা কন্টিনেন্ট যদি ভাবি এটা পুরো কন্টিনেন্ট সি, অর্থাৎ এখানে ডি নম্বর পজিশন আসবে, এটা ডি আসবে কন্টিনেন্ট, তারপরে আসবে কান্ট্রি, মহাদেশের মধ্যে কতগুলো দেশ নিয়ে মহাদেশ হবে, এই মহাদেশের মধ্যে আছে কান্ট্রি, কান্ট্রিটা কত হবে সি হবে, তারপরে কান্ট্রির মধ্যে শহর থাকবে, এটা হচ্ছে শহর। হয় এইভাবে থাকতে পারে, নাহলে এই অপশনগুলো এইভাবে আসতে পারে যে পুরো বিশ্বটাকে একদম ভাববো, বিশ্বের মধ্যে মহাদেশ ভাববো, কতগুলো মহাদেশ নিয়ে বিশ্ব হবে, আবার মহাদেশের মধ্যে কতগুলো দেশ নিয়ে মহাদেশ হবে, এবার দেশ হলো, দেশের পরে কতগুলো শহর গ্রাম টাম নিয়ে এটা হচ্ছে আমাদের দেশ হলো। এভাবে আসতে পারে, হয় এ বি সি বি হবে, নাহলে বি সি ডি এ হবে, ঘুরে দিবি, হয় এ ডি সি বি হবে, নাহলে বি সি ডি এ হবে, এই যে এইভাবে সিরিয়ালটা হবে। হয় ইউনিভার্স হবে, তারপরে কন্টিনেন্ট হবে, কান্ট্রি হবে, সিটি হবে, নাহলে সিটি হবে, শহর হবে, তারপরে হবে দেশ হবে, তারপরে হবে মহাদেশ হবে, তারপরে হবে ইউনিভার্স হবে। নাহলে একদম পুরো ইউনিভার্স ভাবতে পারো, তারপরে মহাদেশ ভাবতে পারো, মহাদেশের ভিতরে দেশ, দেশ কতগুলো দেশ নিয়ে মহাদেশ, তার ভিতরে আমরা কতগুলো শহর ভাবতে পারি। এভাবে আমরা অপশনগুলো আসতে পারি, এগুলো আমরা শিখে গেলাম। তাহলে এটা একটা দুটো সম্পর্ক আমরা দিয়ে দিলাম, লজিক অর্ডারে সাজিয়ে দিলাম, এটা ভেরি ইন্টারেস্টিং ব্যাপার আছে। তারপরে এটা 16-17 নম্বর পজিশনে চলে গেল। এরপরে আমরা কয়েকটা জিনিস শিখাবো। এরপরে ভালো করে দেখো, এই প্রশ্নগুলো নিশ্চয়ই ভালো লাগবে, আলোচনা হচ্ছে, আলোচনা ভালো লাগছে, নিশ্চয়ই আশা করি ভালো লাগছে, ভালোভাবে আলোচনা করুন। আমরা এখন অল আর ইকুয়াল, যে রিক্সা চালায় সেও বাড়িতে আছে, যে কোটিপতি তারাও বাড়িতে আছে, বাড়িতে থাকতে বাধ্য, স্টে হোম, নিজের ফ্যামিলিকে নিজেকে বাঁচাতে গেলে আমাদের বাড়িতে থাকতেই হবে। এই মুহূর্তে সারা বিশ্ব এখন এক স্টে হোম, বাড়িতে থাকতেই হবে, নিজের ফ্যামিলিকে বাঁচাতে গেলে একমাত্র সেফটি হচ্ছে যে বাড়িতে থাকা। সেই জন্য বাড়িতে থাকবো। বাড়িতে কেন চুপচাপ থাকবো? বাড়িতে থাকার সঙ্গে সঙ্গে আমরা এইগুলো প্র্যাকটিস করি না, দেখবে এই একঘেয়েমিটা কাটবে না, একঘেয়েমি থাকবে না। আমরা কিছু নতুন জিনিস শিখছি, আমরা হয়তো ভুলে গেছি, অনেক জানি, আমি যেগুলো করছি এর চেয়ে অনেক জানি, কিন্তু আপনারাও করুন, আপনার বেরিয়ে আসুন। কিছু জনকে আনন্দ দিন, এর মধ্যে আনন্দ আছে, আবার শিক্ষার আছে। যারা ব্যাকওয়ার্ড স্টুডেন্টস, পিছিয়ে পড়া ছেলে, ঝিমিয়ে যাচ্ছে, অনার্স কমপ্লিট হয়ে গেছে, কিছু পাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে, কী করবে কি না করবে, সবসময় কি সারাদিন টিউশন যাবে? একটা সময় প্রচুর টিউশন যাবে, তারপরে একটা সময় পড়বে, আবার টিউশনি লেস হয়ে যাবে, তখন কি হবে? ফ্রাস্ট্রেশনে পড়ে যাবে। অতএব সেই জন্য বলছি এখন থেকে বয়স থাকতে চেষ্টা করতে হবে যে আমি সে পারলে আমি পারবো না, তার চেয়ে আমি এগিয়ে যেতে পারবো না, এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। পরের প্রশ্ন সম্ভবত 17 নম্বর পেয়েছিল, 12ই জানুয়ারিতে আছে, 12th জানুয়ারি, তারপরে আছে 5th জুন, তারপরে আছে 14th নভেম্বর, তারপরে আছে 2nd অক্টোবর। বলছে এখানে ফাইন্ড আউট, এই চারটের মধ্যে তিনটের মধ্যে মিল আছে, একটার মধ্যে মিল, এটা ধরো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এই চারটের মধ্যে তিনটেতে মিল আছে, একটাতে মিল নেই। ফাইন্ড আউট
কি আছে, তিনটের মধ্যে সম্পর্ক আছে, একটার মধ্যে নেই। এই চারটার মধ্যে আমরা কি কি জানতে পারি? 12 জানুয়ারি আমরা কি হিসাবে পালন করি? জানুয়ারি মাসে 23 জানুয়ারি আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হিসেবে পালন করি। 26 জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। 12 জানুয়ারিতে আমরা কি করি? স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসাবে আমরা ব্যবহার করি, আমরা পালন করি। তাহলে মনীষীদের যে জন্মদিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন হচ্ছে 12 জানুয়ারি। এটা যে স্বামী বিবেকানন্দের জন্মদিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন হচ্ছে 12 জানুয়ারি। আচ্ছা, 5 জুন ওটা পরে বলছি। 2 অক্টোবর, 2 অক্টোবরটা বলি। এই যে 2 অক্টোবর, এটা হচ্ছে গান্ধীজির বার্থডে। আমরা গান্ধীজির বার্থডে 2 অক্টোবর আমরা ছুটি পেয়ে যাই। আমরা যারা সরকারি কর্মচারী বা যারা সার্ভিস করি, আমরা 2 অক্টোবরের দিকে তাকিয়ে থাকি। অক্টোবর মাসের 2 তারিখ হলেই আমরা একটা ছুটি পেয়ে যাই। এটা হচ্ছে গান্ধীজির জন্মদিন, 2 অক্টোবর। আর 14 নভেম্বর শিশুরা স্কুল ছুটি থাকে, বিশেষ করে প্রাইমারি স্কুল ছুটি থাকে, পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন। তাহলে এগুলো বিভিন্ন মনীষীদের জন্মদিন বা বিভিন্ন, এই যে এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন, এটা পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন, এটা হচ্ছে গান্ধীজির জন্মদিন। তিনটে হচ্ছে জন্মদিন আছে। প্রত্যেকটা জন্মদিন আমরা পালন করি। তবে বিভিন্ন স্টেটে ছুটি লাগে, স্কুল কলেজ অফিস ছুটি থাকে। 12 জানুয়ারি গান্ধীজির স্বামী বিবেকানন্দের জন্মদিন। 14 নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন। আর 2 অক্টোবর এটা হচ্ছে গান্ধীজির জন্মদিন। 5 জুন কোনো জন্মদিন নয়, এটা পরিবেশ দিবস হিসাবে আমরা পালন করি। এটা কি দিবস হিসেবে পালন করি? পরিবেশ দিবস হিসেবে 5 জুন। জুন মাস আসতেছে, এপ্রিল মে জুন, এটা এপ্রিল মাস। 5 জুন এলে আমরা পরিবেশ দিবস হিসাবে পালন করি। পরিবেশ দিবস হিসাবে আমরা পালন করি 5 জুন। তাহলে সবগুলো তিনটে হচ্ছে জন্মদিন হিসাবে পালন করলাম, আর একটা হচ্ছে 5 জুন, সেটা হচ্ছে পরিবেশ দিবস। সেই জন্য এটার মধ্যে নিশ্চয়ই তিনটের মধ্যে এটা একটা ওয়ার্ড হয়ে গেল, সেটা হচ্ছে বি হচ্ছে অপশান, অ্যান্সার হবে এখানে বি নম্বর অপশান হবে পরিবেশ দিবস। এটা হচ্ছে অপশান, এইটাই হবে অ্যান্সার। এরপরে পরের প্রশ্নটা আসছে 18 নম্বর কোয়েশ্চেন আসছে। কি আসছে দেখি 18 নম্বর প্রশ্নে কি আসছে দেখি, ভালো করে দেখার চেষ্টা করি। আমরা শিখছি তো, নিশ্চয়ই আপনারা শিখছেন, ভালো করে শিখছেন, ভালো করে শেখার চেষ্টা করুন। এটা পরের প্রশ্নটা। এবার বিভিন্ন রকমের জন্মদিন জানতে হবে। যারা প্র্যাকটিস করবেন তাদেরকে বলে রাখি, আমাদের ভারতবর্ষে যত রাষ্ট্রপতির নাম আছে সবগুলো মনে রাখার চেষ্টা করবেন। উপরাষ্ট্রপতির যত নাম আছে সেগুলো মনে রাখবেন, জিকেতে রাখবে এবং এতেও রাখবে। 3টে রাষ্ট্রপতির নাম দিয়ে দিল, একটা উপরাষ্ট্রপতির নাম দিয়ে দিল, তখন রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি দিয়ে কোনটা ওয়ার্ড সেটা দিয়ে দিতে পারি। প্রাইম মিনিস্টার, যদি প্রাইম মিনিস্টার থেকে হয়েছে সেই প্রাইম মিনিস্টারের নাম মনে রাখতে হবে। আমাদের দেশে প্রাইম মিনিস্টার সঙ্গে হয়তো রাষ্ট্রপতির নাম দিয়ে দিতে পারে। এইগুলো অড ম্যান আউট দিয়ে দিতে পারে। এটা জিকেতে কাজে লাগবে এবং সঙ্গে সঙ্গে জিআইতে কাজে লাগবে। এগুলো বারবার প্র্যাকটিস করবে। এটা আমি আগে ফিস দিয়ে রাখলাম, ওগুলো প্র্যাকটিস করবেন। আমি নিয়ে আসবো সমস্ত রকম জিআই, বিভিন্ন টাইপের জিআই নিয়ে আসবো। এরপর কেমিস্ট্রি দিয়ে একটা জিআই করেছি। আগের দিন করেছি ধাতু অধাতু দিয়ে করেছিলাম আমরা। সেখানে দিয়েছিলাম ধাতু অধাতু, লোহা দিয়েছিলাম, লোহা হচ্ছে ধাতু, আর এটা হচ্ছে সম্ভবত ক্লোরিন একটা গ্যাস দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে অধাতু ছিল। গত পরশু দিন আমরা যে ক্লাসটা করেছিলাম সেখানে। এখানে কেমিস্ট্রি আরেকটা দিয়েছি, এটা অ্যাসিড দিয়ে দিচ্ছিল। কি প্রশ্নটা আছে? প্রশ্ন আছে সম্ভবত 18 বা 19তম প্রশ্ন। মিউরিয়াটিক অ্যাসিড, মিউরিয়াটিক অ্যাসিড আমরা HCl কে মিউরিয়াটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড বলি। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা খনিজ অ্যাসিড, তীব্র অ্যাসিড বলি, আবার মিউরিয়াটিক অ্যাসিড বলি, আবার সামুদ্রিক অ্যাসিড বলি। অনেকগুলো নাম আছে HCl, আমাদের জানতে হবে। এরপরে বলছি এর সঙ্গে এটা হলে রসায়নের রাজা সেটা কোন অ্যাসিডকে বলবো বা কাকে বলবো? 1 নম্বর বলবো HNO3, দ্বিতীয় বলবো H2SO2, HNO2, H2
HNO2, সিতে বলবো H2SO4, আর ডিতে বলবো ধরো H2S2O7, বা আমরা অন্য কিছু নাম দিতে পারি, এগুলো দিতে পারি। এই চারটে অপশন যা আছে কি হবে এটা হবে যে এই যে প্রশ্নগুলো আমরা দিলাম, এই প্রশ্নটা দিলাম যে এটাও আসতে পারে না, আসতে পারে যে মিউরিয়াটিক অ্যাসিড। মিউরিয়াটিক অ্যাসিড আমরা ছোটবেলা থেকে, আমরা 7-8 থেকে শিখে আসছি যে অ্যাসিড, অ্যাসিড সাথে টক, এটা আমরা জানি না, টক খেলে আমরা অ্যাসিড। আর খনিজ অ্যাসিড দিতে পারে, আবার যেগুলো জৈব অ্যাসিড দিতে পারে, জৈব অজৈব অ্যাসিড দিতে পারে। হ্যাঁ, বিভিন্ন ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, এগুলো অ্যাসিড দিয়ে দিতে পারে, এগুলো দিতে পারে। এগুলো বিভিন্ন রকম আসবে, আমি নিয়ে আসবো, প্রশ্ন নিয়ে আসবো, এক একদিন এক একটা কোশ্চেন নিয়ে আসবো, একটা কেমিস্ট্রি প্রত্যেকদিন একটা করে পাঠ নিয়ে আসবো, বিভিন্ন নিয়ে আসবো। এই যে মিউরিয়াটিক অ্যাসিড, মিউরিয়াটিক অ্যাসিড নিশ্চয়ই আপনারা জেনে গেছেন কোনটা, যারা জানেন তারা জেনেন। আমি বলে দিই একটু, মিউরিয়াটিক অ্যাসিড HCl, HClকে আমরা মিউরিয়াটিক অ্যাসিড বলি, একটা মাধ্যমিকের একটা প্রশ্ন থাকে, মিউরিয়াটিক অ্যাসিডের সংক্ষেপ কি? HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিডকেই আমরা মিউরিয়াটিক অ্যাসিড বলি, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা মিউরিয়াটিক অ্যাসিড বলি। তাহলে বা সামুদ্রিক অ্যাসিড বলি, এটাকে সামুদ্রিক অ্যাসিড বলতে পারি, বা মিউরিয়াটিক অ্যাসিড বলতে পারি, HClটাকে আমরা বলি। রসায়নের রাজা কাকে বলবো? যে HNO3কে বলবো, যে রসায়নের রাজা আমরা কি HNO3কে বলবো? HNO3 নাইট্রিক অ্যাসিড, HNO2 নাইট্রাস অ্যাসিড, HNO2 নাইট্রাস অ্যাসিড, H2SO4 সালফিক অ্যাসিড, আর H2SO7 এটা হচ্ছে ওলিয়াম। H2SO7 এটাকে আমরা ওলিয়াম, ওলিয়ামের সঙ্গে H2SO7, যে এটা কোনটা? কেমিক্যাল অফ কিংস, রসায়নের রাজা, বা কেমিক্যাল ইংলিশের দিতে পারে যে কেমিক্যাল অফ কিংস, রসায়নের রাজা। এটা মিউরিয়াটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড দিতে পারে, সামুদ্রিক অ্যাসিড বা মিউরিয়াটিক অ্যাসিড সমান HCl দিয়ে রসায়নের রাজা, বা তেজি জল সমান কত হবে সেটা আলাদা, তেজি জলটা আবার আলাদা, সেটা পরে বলছি। এটা রসায়নের রাজা কাকে বলবো, বা কেমিক্যাল অফ কিংস কি? নাইট্রিক অ্যাসিডকে বলবো। নাইট্রিক অ্যাসিডকে বলা হয় তেজি জল বা অ্যাকোয়াফর্টিস বলা হয় নাইট্রিক অ্যাসিড। HNO3, এই HNO3 নাইট্রিক অ্যাসিডকে বলবো আমরা তেজি জল বা অ্যাকোয়াফর্টিস বলি। তেজি জল বা অ্যাকোয়াফর্টিস, নাইট্রিক অ্যাসিড HNO3কে আমরা তেজি জল বা অ্যাকোয়াফর্টিস বলি। HNO2 নাইট্রাস অ্যাসিড, এটা নাইট্রাস অ্যাসিড, রসায়নের রাজা নাইট্রাস অ্যাসিড নয়। H2SO7 ওলিয়াম, এটা ওলিয়াম, এটা ওলিয়াম, ওলিয়াম থাকলে এটা H2SO7 হতো। রসায়নের রাজা যে কেমিক্যাল অফ কিংস, সালফিউরিক অ্যাসিডকে বলা হয় রসায়নের রাজা, কেমিক্যাল অফ কিংস, সালফিউরিক অ্যাসিডকে বলা হয় রসায়নের রাজা। তাহলে রসায়নের রাজা কাকে বলবো? সালফিউরিক অ্যাসিডকে বলবো। তাহলে অপশনটা কি হবে? সালফিউরিক অ্যাসিড হবে, অপশনটা কি হবে? সি হবে। তাহলে রসায়নের রাজা কাকে বলবো? রসায়নের রাজা বলবো সালফিউরিক অ্যাসিড, H2SO4। এটা হচ্ছে তীব্র অ্যাসিড, এটা তীব্র অ্যাসিড, এটাও তীব্র অ্যাসিড, এগুলো আমাদের জানতে হবে। মৃদু অ্যাসিড কোনগুলো, তীব্র অ্যাসিড কোনগুলো, এগুলো পরে আমি আবার একটা নিয়ে আসবো। আপাতত আজকে জেনে রাখো মিউরিয়াটিক অ্যাসিড কি, HClকে আমরা মিউরিয়াটিক অ্যাসিড বলি বা সামুদ্রিক অ্যাসিড বলি, দুটো মনে রাখবে। মিউরিয়াটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড HClকে বলি, আর রসায়নের রাজাটাকে আমরা বলবো কেমিক্যাল অফ কিংস বা H2SO4 সালফিউরিক অ্যাসিড বলি। তাহলে HNO3 আর একটা নাম আছে, HNO3 নাইট্রিক অ্যাসিডের নাম হচ্ছে তেজি জল বা অ্যাকোয়াফর্টিস, তেজি জল বা অ্যাকোয়াফর্টিস, এটা আমরা জানি। তাহলে এটা আমরা শিখে গেলাম। যারা সায়েন্সের ছেলে তাদের এটা খুব সহজ, যারা আর্টসে পড়ো তারা একটু ভেবে না যে মিউরিয়াটিক অ্যাসিড HClটাকে মিউরিয়াটিক অ্যাসিড বলবো, আর রসায়নের রাজাটাকে বলবো কেমিক্যাল অফ কিংস অর্থাৎ সালফিউরিক অ্যাসিডটাকে বলবো, আর এটাকে বলবো HNO3 নাইট্রিক অ্যাসিডটাকে বলবো আমরা কি বলবো? নাইট্রিক অ্যাসিডটাকে বলবো, এটাকে বলবো আমরা নাইট্রিক অ্যাসিড তেজি জল, আর এটা হচ্ছে ওলিয়াম, এটা H2SO7, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড HNO2 নাইট্রাস অ্যাসিড। বাস, এটা আমরা জেনে নিলাম। তাহলে রসায়নের রাজা কাকে বলবো? সালফিউরিক অ্যাসিডকে বলবো, এটা বুঝিয়ে নিলাম। তাহলে এটা দেখে নিলেন, এটা দেখে নিলে এরপরে একটা সম্পর্ক দিয়ে বলবো কি আছে, কি সম্পর্ক আছে দেখি, সম্পর্কটা কি আছে একটু দেখে নিন। এই সম্পর্ক পরীক্ষার পরে বড় ছোট, সবচেয়ে বড় ছোট বা বেটে লম্বা বেটে, এইটা আজকে যেটা দেবো সেটা হচ্ছে লম্বা বেটে। যারা লম্বা আছো বা বেটে আছো তারা হয়তো ভাববে না যে আমরা লম্বা, আমরা বেটে বলেই আমাদের প্রশ্ন দিয়েছে, তা ভাবা উচিত। প্রশ্ন যেমন আছে তেমনভাবেই আপনার প্রশ্ন, আমরা যেভাবে বইয়ে প্রশ্ন পেয়েছি সেভাবে বইয়ে প্রশ্ন নিয়ে এসেছি। 5টি মেয়ের মধ্যে, 5টি মেয়ের
মধ্যে মিতা জয়া ও কাকলির চেয়ে লম্বা। মিতা কি বলেছে? মিতা জয়া ও কাকলির চেয়ে লম্বা। 5টি মেয়ে আছে, 5টি মেয়ের মধ্যে, এখানে 5টি মেয়ে এভাবে লিখতে দিন। 5টি মেয়ের মধ্যে মিতা জয়া ও কাকলির চেয়ে লম্বা। ঠিক আছে, কিন্তু এখানে সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিচ্ছি, কিন্তু মিতার চেয়ে বেটে, কিন্তু মিতার চেয়ে বেটে। বাহ, বলছে এরপরে আবার কি দিছে? লীলা বেটে দিয়েছে। এবার বলছে লীলা, নামটা এখানে দিয়েছিলাম। লীলা কি দিয়েছে? জয়া ও কাকলির চেয়ে বেটে। লীলা দেওয়া আছে জয়া ও কাকলির চেয়ে বেটে। তাহলে লীলা জয়া ও কাকলির চেয়ে বেটে। তাহলে কি বলছে? কাকলির চেয়ে বেটে। তাহলে সবচেয়ে বেটে কি? প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেটে কি? সবচেয়ে বেটে কে? 5টা মেয়ে আছে, এবার অপশনটা দিয়ে দিন। অপশন আছে নিতা, বিতে আছে জয়া, শীতে আছে লীলা, আর বিতে আছে কাকলি। এই 5টা নাম আছে, তার মধ্যে 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে কে বেটে আর কে নয়। তাহলে ভালো করে প্রশ্নটা পড়ে যাই, যে যখন প্রশ্নগুলো বড় থাকে না, তখনই আমাদের মনে হয় যে এত বড় প্রশ্ন, এই কত এত পড়ে আবার প্রশ্ন উত্তর করা খুব টাফ ব্যাপার। কম্পিটিশন পরীক্ষা একটা ঠিক করতে পারলে যে আমরা 10,000 ছেলেকে টপকিয়ে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কম সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করব। যে বড় ছোট বা লম্বা বেটে, সেগুলো আমরা যেগুলো বড় হবে সেগুলো উপরে রাখবো, আর বা যেগুলো লম্বা হবে সেগুলো উপরে রাখবো, যেগুলো বেটে হবে সেগুলোকে নিচে রাখবো। কি বলেছে? 5টি মেয়ের মধ্যে, বাস 5টি মেয়ের মধ্যে কে কে? 5টা মেয়ে। মিতা জয়া ও কাকলির চেয়ে লম্বা। কে লম্বা? এখানে দিচ্ছি মিতা লম্বা। মিতা লম্বা। কার চেয়ে লম্বা? মিতা, তার লম্বা। মিতা যেহেতু লম্বা, ও উপরে থাকবে। আর যারা বেটে জয়া কাকলির চেয়ে লম্বা, তাহলে জয়া কাকলি। এটা পাশাপাশি কেন রাখলাম? কারণ জয়া কাকলি এর দুটোর চেয়ে মিতা লম্বা, ও উপরে থাকবে। কিন্তু জয়া কি কাকলির চেয়ে লম্বা বা কাকলি কি জয়ার চেয়ে লম্বা, এটা কিন্তু বলে। এই জন্য এটাকে পাশাপাশি রাখলাম। কে লম্বা এটা বলে? বলছে মিতা তবে লম্বা, এটা মিতা লম্বা, কাকলির চেয়েও লম্বা, জয়ার চেয়ে। যে পাশাপাশি রাখছে মানে এর দুজনের চেয়েই লম্বা মিতা বলেছে, ওইটুকু বলেছে। মিতা জয়া কাকলির চেয়ে লম্বা। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আবার কিন্তু বলেছে, ওই যে মিতা জয়া কাকলির চেয়ে যেমন লম্বা বলেছে, দুজনের চেয়ে লম্বা, কিন্তু মিতার চেয়ে আবার বেটে। তাহলে কার চেয়ে বেটে? তাহলে মিতা নিশ্চয়ই এর চেয়ে লম্বা, মিতার চেয়ে বেটে বলেছে। মিতা এর চেয়ে বেটে মানে এর চেয়ে ছোট। যে বড়, যে লম্বা সে উপরে থাকবে, যে বেটে সে নিচে থাকবে। তাহলে প্রথম প্রশ্ন, এখানে 4টে নাম এসে গেছে, আর একটা নাম এসে গেলেই আমাদের উত্তরটা এসে যাবে। কত সহজ দেখে, একটাতেই, এই যে একটাতেই আমাদের 4টে নাম এসে গেছে। কি কি নাম? মিতা জয়া কাকলির চেয়ে লম্বা। মিতা জয়া কাকলির চেয়ে লম্বা। এবার জয়া কাকলির চেয়ে লম্বা না কাকলি জয়া চেয়ে, এটা বলেনি। মিতা বলছে এই দুজনের চেয়ে লম্বা, কাকলির চেয়েও লম্বা, মিতার চেয়েও লম্বা, জয়ার চেয়েও লম্বা, এটা বলেছে। তাহলে কি বলেছে? বলেছে মিতা জয়া কাকলির চেয়ে লম্বা। এই যে মিতা জয়ার চেয়েও লম্বা, কাকলির চেয়েও লম্বা। কিন্তু কি বলেছে? কিন্তু কার চেয়ে ছোট?
কিন্তু মিতা, এই যে মিতার চেয়ে বেটে, এই যে মিতার চেয়ে বেটে, এই যে মিতার চেয়ে বেটে এটা বলেছি, এটা মিতার চেয়ে বেটে এটা বলেছি, মিতার চেয়ে বেটে এটা বলেছি। তাহলে মিতাটা বেটে, তাহলে মিতা হচ্ছে লম্বা, মিতা এর চেয়ে বেটে, আবার এই দুজনের চেয়ে লম্বা, এটা এরপরে কি বলছি? এবার বলছি লীলা জয়া ও কাকুলির চেয়ে বেটে, তাহলে লীলাটা জয়ার চেয়েও বেটে, কাকুলির চেয়েও বেটে, তাহলে বেটে যে থাকবে সে নিচে থাকবে। তাহলে লীলা কার চেয়ে বেটে? বলছি লীলা জয়ার চেয়েও বেটে, কাকুলির চেয়েও বেটে, তাহলে হয়ে গেল আমার অ্যান্সারটা। বলছে দেখো মিতা জয়া এবং কাকুলি দুজনের চেয়েও লম্বা, কিন্তু মিতার চেয়ে বেটে, তাহলে মিতার চেয়ে বেটে হয়ে গেল, মিতা বেটে কাছে মিতার চেয়ে, কিন্তু এই দুজনের চেয়ে লম্বা। আবার বলছে লীলা, লীলা বলছে লীলা জয়া এবং কাকুলির চেয়ে বেটে বলেছে, তাহলে এই বেটে বেটে নিচে থাকবে, জয়ার চেয়েও বেটে কাকুলির চেয়েও বেটে, তাহলে নিচে থাকবে। তাহলে এ নিচে থাকলো, এর উপরে জয়া কাকুলি থাকলো, কাকুলি জয়ার উপরে মিতা থাকলো, মিতার উপরে মিতা থাকলো। এবার জয়া কাকুলি কি আছে সেটা তো বলেনি কোথাও, যে জয়া কাকুলির চেয়ে বড় বা কাকুলি জয়ার চেয়ে বড়, ও মাঝামাঝি আছে। বলছে মিতা জয়া কাকুলির চেয়ে বড়, আবার মিতার চেয়ে বেটে, মিতা আমাদের উপরে থাকবে, আবার জয়া কাকুলি নীলার চেয়ে লম্বা, অর্থাৎ জয়া কাকুলি কি বলেছে, লীলা, এই যে লীলা বলেছে জয়া কাকুলির চেয়ে বেটে, অর্থাৎ এই নিচে থাকে, যে বেটে নিচে থাকে। ভালো করে বুঝে না, আরেকবার বলে দিচ্ছি, আরেকবার এখানে বলে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। কি বলেছে? প্রথমে বলছে মিতা, মিতা নাম বলে, মিতা, এই মিতা বলেছে কি বলেছে, জয়া কাকুলির চেয়ে লম্বা, যে লম্বা সে উপরে থাকবে, তাহলে কার চেয়ে লম্বা? জয়া আর কাকুলি, এটা তো দুজনে কে লম্বা কে বেশি বেটে সে তো বলেনি, জয়া কাকুলির চেয়ে লম্বা, যে লম্বা উপরে থাকবে। তারপরে বলছে মিতা, সঙ্গে সঙ্গে বলছে কিন্তু মিতার চেয়ে বেটে, তাহলে মিতার চেয়ে বেটে মানে মিতা তাহলে আরো লম্বা, তাহলে মিতা লম্বা হয়ে গেল, বাস হয়ে গেল। তারপরে লীলা জয়া কাকুলির চেয়ে বেটে, জয়া আর কাকুলির চেয়ে বেটে হচ্ছে লীলা, তাহলে বেটে, এটা বেটে, তাহলে বেটে নিচে থাকলো, এর চেয়েও বেটে আর কাকুলির চেয়েও বেটে, আর কাকুলি এর চেয়ে বেটে, অর্থাৎ মিতা এর দুজনের চেয়ে লম্বা, আবার মিতা এর চেয়ে লম্বা, তাহলে সবচেয়ে লম্বা কে? সবচেয়ে লম্বা আছে মিতা, সবচেয়ে বেটে কে? লীলা। তাহলে এখানে সবচেয়ে প্রশ্ন হচ্ছে সবচেয়ে বেটে কে? এখানে অপশনে দেখো মিতা জয়া লীলা, এই যে লীলা আছে, তাহলে সি নম্বর অপশন হবে, সবচেয়ে বেটে কে হবে? লীলা হবে। এই জয়া কাকুলি, এটা জয়া কাকুলির চেয়ে বেটে না কাকুলি লম্বা, এটা কিন্তু এখানে দেওয়া নেই, সেই জন্য এটা এইভাবে করে রাখবে যে মিতা কাকুলি এবং জয়ার চেয়ে লম্বা কিন্তু মিতার চেয়ে বেটে, এটা হয়ে গেল। আবার লীলা এই দুজনের চেয়ে বেটে, এটা নিচে থাকবে, তাহলে সবচেয়ে বেটে লীলা, মাঝামাঝি জয়া কাকুলির মধ্যে যে কোনো একজন আছে বা দুজন মাঝামাঝি আছে, সমবয়সী হতে পারে। এরপরে এর উপরে মিতা লম্বা, যে লম্বা এর চেয়ে লম্বা আছে মিতা, সবচেয়ে লম্বা মিতা, সবচেয়ে বেটে হচ্ছে লীলা। সবচেয়ে যদি লম্বা বলতে মিতা লিখতাম, সবচেয়ে বেটে যে প্রশ্ন চেয়েছে সবচেয়ে বেটে হচ্ছে লীলা, তাহলে সি নম্বর অপশন লীলা হবে। এটা হচ্ছে সম্পর্ক, এইভাবেই আমরা সম্পর্কটা তৈরি করব। এরপরে তাহলে আমরা একটা অ্যাসিড দিয়ে করে দিয়েছি। এরপরে আমরা দেশ মহাদেশ দিয়ে করে দিয়েছি, এগুলো অনেকগুলো প্রবলেম আমরা করে দিলাম। আমরা আজকে কিছু প্রশ্ন রেখেছিলাম, আমরা কিছু প্রশ্ন এতে রেখেছিলাম, ফেসবুকে আমি দিয়েছিলাম। সেখানে ফেসবুকে আমার কাছে যা শুরুর আগে যেগুলো যারা কমেন্ট উত্তর এসেছিল, যে কজন উত্তর দিয়েছিল তাদের নাম আমার কাছে এসেছিল, তারা কি কি উত্তর দিয়েছিল সেই উত্তরটা আমার কাছে আছে। আমি ফেসবুকে উত্তরগুলো পেয়েছিলাম। সর্বপ্রথম যিনি উত্তর দিয়েছিলেন তিনি হচ্ছে একজন শিক্ষক, শীর্ষেন্দু চক্রবর্তী। উনি যে স্কুলে পড়তেন আমিও সেই স্কুলে পড়তাম, আমি গর্ববোধ করি ওই স্কুলের ছাত্র হিসাবে। কারণ আমাদের ওই স্কুল থেকে বহু সংখ্যক ছাত্র, আমাদের সময়কার বা আমাদের পরের সময়কার সমস্ত ছেলে বহু স্কুলে বহু টিচারশিপ করে। কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয়, ওটা তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের স্কুল, মনিলাল ভৌমিকের নিজের স্কুল, ওই স্কুলে পড়তেন এবং ওনার বাড়ির পাশেই ওই স্কুলটা, ওই স্কুলের আমরা ছাত্র। এবং শীর্ষেন্দু চক্রবর্তী উনিও শিক্ষক, ওনাকে আমার নমস্কার জানাই। উনি প্রথম আমাকে উত্তরটা দিয়েছিলেন। তারপরে আসছে বংশী মণ্ডল, ইঞ্জিনিয়ার। উনি সম্ভবত বিআইটি থেকে ইঞ্জিনিয়ার করেছেন
উনি বংশী মণ্ডল, ওনার সঙ্গে আমার কথা হয়, উনি বিভিন্ন প্রবলেম আমাকে মাঝে মাঝে দেয়, আমি অঙ্কগুলো ওনাকে মেসেঞ্জারে করে পাঠিয়ে দিই। তারপরে দীপক দেবনাথ বাবু, উনি আমাকে লজিকটা জিজ্ঞাসা করছেন যে কী লজিকে হচ্ছে। উনি একজন সরকারি কর্মচারী, ওনার বয়স 56, উনি নিজেই লিখেছিলেন। ওনার বাড়ি সম্ভবত বাঁশবেড়িয়া, বারান ইউনিভার্সিটির ছাত্র। ওনাকে আমার নমস্কার জানাই, উনি যদি দেখে থাকেন, যে কোনো সময় যদি নিশ্চয়ই দেখবেন, ওনাকে নমস্কার জানাই। তারপরে আছে পূর্ণেন্দু মজুমদার, উনি উত্তর দিয়েছেন। অর্ণব ঘটক, উনিও উত্তর দিয়েছেন। অয়ন বাগ, উনিও উত্তর দিয়েছেন। দীপঙ্কর দাস, উনিও দিয়েছেন। তারপরে একজন কৃষ্ণপ্রসাদ মাইতি, ইনি সিঙ্গুরদুনিয়া হাই স্কুলের টিচার, উনিও উত্তর দিয়েছেন। তারপরে একজন এস চ্যাটার্জি, নামটা একটু ভুল টুকা হয়ে গেছে, সেই জন্য পুরো নামটা বলতে পারলাম না, উনি হরাইজেন গ্রুপ থেকে উনি উত্তর দিয়েছেন। তারপরে অমিত নস্কর একজন উত্তর দিয়েছেন, একজন দিদিমণি উত্তর দিয়েছেন। দীপান্বিতা দাস করণ। 10 জনের মধ্যে 8 জন সঠিক উত্তর দিয়েছেন, 2 জন একটু এলোমেলো হয়ে গেছে, হয়তো ক্যালকুলেশনে ভুল হয়েছে, হতেই পারে। তাদের সবাইকে, যারা উত্তর দিয়েছেন, সবাইকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সবাই সঙ্গে ম্যাক্সিমাম 8 জনের উত্তর পড়ে গেছে, এবং যাদের উত্তর পড়েনি তারাও চেষ্টা করেছেন, তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ রইল। এইভাবে উত্তর পাঠাবেন, আমি প্রতিদিন প্রশ্ন 1-2 করে ফেসবুকে দেবো, আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাকে উত্তর জানাবেন, তাহলে দেখবেন মনের মধ্যে একটা আনন্দ থাকবে। আনন্দ নিয়েই আমরা যতটুকু, আমার একটাই নীতি আছে, 1 সেকেন্ড বাঁচবো, 1 সেকেন্ড আনন্দ করবো, ইট ইজ মাই প্রিন্সিপালিটি। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। যতক্ষণ থাকবো, পৃথিবীতে যতক্ষণ থাকবো, ততক্ষণ আনন্দ করেই থাকবো। সে যত সময় থাকতে পারে, যে কোনো মধ্যে যে কোনো মানুষের যে কোনো প্রবলেম আসতে পারে, যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো পৃথিবী থেকে চলে যেতে পারে। যত সময় থাকবো কোনো দুঃখ করবো না, আনন্দ করবো, 1 সেকেন্ড বাঁচবো, 1 সেকেন্ড আনন্দ করবো, ইট ইজ মাই প্রিন্সিপাল। এটাই হচ্ছে আমার নীতি। এবং সবসময় আমরা চেষ্টা করবো, আমাদের নীতি, আমরা শিক্ষক হিসাবে আমাদের নীতি হচ্ছে সবসময় ব্যাকওয়ার্ড স্টুডেন্টকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবো। ভালো ছাত্রদের জন্য অসংখ্য টিচার আছে, ভালো টিচার আছে, তারা নিজেরা বই পড়ে তৈরি করে নিতে পারে, কিন্তু ব্যাকওয়ার্ড স্টুডেন্ট যারা পিছিয়ে পড়া ছিল, তাদেরকে গতি তৈরি করে দেওয়া হচ্ছে আমাদের, সেটা হচ্ছে মাধ্যম। আমরা হচ্ছে মাধ্যম, সেই গতিটা তৈরি করে দেওয়ার জন্য আমরা এসেছি, পৃথিবীতে এসেছি, আমাদেরকে সেইভাবেই এসেছি। আমি এটা মনে করি, সেই জন্যই আমি এই পদ্ধতিগুলো তৈরি করছি এবং এইভাবে তৈরি করার চেষ্টা করে যাচ্ছি। এইভাবে তৈরি করে এরপরে একটা আমি এটা দিয়ে দিলাম, এরপরে একটা সুন্দর একটা জিনিস শিখাচ্ছি, দিয়ে আজকে আমার ক্লাসটা শেষ করে দেবো। যারা উত্তর দিয়েছেন আবার বলি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সিনিয়র বা জুনিয়র, সবাইকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ভালোবাসা জানাই। সঙ্গে সঙ্গে একটা গুণের একটা সূত্র ছিল যে 35 স্কোয়ার সমান কত হবে, 25 স্কোয়ার সমান কত হবে, 65 স্কোয়ার সমান কত হবে, 75 স্কোয়ার সমান কত হবে, বা 85 স্কোয়ার সমান কত হবে, 95 স্কোয়ার সমান কত হবে। এই যে সূত্র, বা 15 স্কোয়ার সমান কত হবে, 15 স্কোয়ার সমান কত হবে, বা 45 স্কোয়ার, 45 স্কোয়ার সমান কত হবে। এই যে এইগুলো একটা সূত্র আমি শিখি। এই যে আমরা কি করবো, এটা আমরা জিআই, এবং আমরা তো বলেছি যে ম্যাথমেটিক্স এবং জিআই দুটো নিয়েই আমার, এটা আমার কম্পিটিটিভ স্টুডেন্টদের জন্য আমার ভাবনা। এই মুহূর্তে আমার ভাবনা যে সমস্ত কম্পিটিটিভ স্টুডেন্টস যারা পরীক্ষা দিচ্ছ, সারা ওয়েস্ট বেঙ্গলের, যেমন বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, আমার অনেক আছি। আমার ত্রিপুরা, এই আগরতলা থেকে একজন ভদ্রলোক, রিটায়ার্ড টিচার, উনি দেখেন, উনি নিশ্চয়ই দেখছেন, উনি আমার সঙ্গে আমার সকাল বিকাল সন্ধ্যা মেসেঞ্জারে লেখালেখি হয়। ওনার টিচার, ওনার ছেলেও ম্যাথমেটিক্সের টিচার, এবং ওনার ছেলেও বিনা পয়সায় বিভিন্ন ছাত্রছাত্রীদের বই পড়ান। এবং সর্বোপরি আমরা সমস্ত টিচার, আমরা এভাবেই, সমস্ত শিক্ষক সমাজ আমরা এইভাবে এগিয়ে যাই, ছাত্রদেরকে তৈরি করার চেষ্টা করি। এই মানুষগুলো নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত, কারণ পৃথিবীতে আমরা বেশি দিন সময় নেই। যে যতক্ষণ আছে সেইভাবে তৈরি করুন, নিজে যা জানে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। এগুলো পরকে সমস্ত যা জানবেন, নিজে যা জানবেন, সবাইকে সমস্ত কিছু অপরকে দান করে দিয়ে যাবেন। সেটাই হচ্ছে আপনার জীবনের, আমি এটা মনে করি, এটা এই নীতিতে আমি বিশ্বাসী, এই জন্যই আমি এগুলো তৈরি করছি। এবং আমার বিভিন্ন ক্যাসেট, আমার ইউটিউব চ্যানেল আছে, যে কোনো সময় যে কোনো যে যখন পারবেন, সময় পাবেন, দেখে দেবেন। যে এখনই দেখতে হবে এমন কোনো কথা নেই, বিভিন্ন কাজে ব্যস্ত আছে। আর লং টার্ম, এই যে 2 ঘন্টা তো সময় দেবেন না, কেউ হয়তো 8 ঘন্টাতে, কেউ 10 মিনিট, কেউ 5 মিনিট, কেউ সময় দিতে, যখন পারবেন। আমার ইউটিউব চ্যানেলে আছে প্রকল্পের ওয়ার্ল্ড অফ ম্যাথ, MCQ অ্যান্ড জিআই, ওখানে সাবস্ক্রাইব করলে ওখানে পেয়ে যাবেন, ওখানে বা যে কোনো ওখানে ইনপুট পেয়ে যাবেন, বা ফেসবুকে পেয়ে যাবেন, গোপাল বেরা এই ফেসবুকে পেয়ে যাবেন। আই এম অনলি সিম্পল টিচার।
আমি এমন কিছু স্পেশাল কিছু করছি না, যতটা পাচ্ছি আমার জানা যতটা আমি চেষ্টা করছি, চেষ্টা করে আমি তৈরি করে দিচ্ছি। এবার এবং ম্যাথ, বিভিন্ন সরকার ম্যাথ আমি জানি, বহু বছর ধরে পড়াচ্ছে। ইতিমধ্যে আমার সার্ভিস স্কুলে প্রায় 30-40 বছর হয়ে গেল, এবং বিভিন্ন স্কুলে আমরা যে প্রবলেম করাই এবং বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় যেভাবে সরকার মেথড করায় বহু জানি আমি, এবং সেগুলো সরকার মেথড সব কিছু জানা সমস্ত ছেলের মধ্যে কষ্ট আছে। অর্থাৎ সরকার মেথড সমস্ত করে ভিত তৈরি করতে হবে, ভিত তৈরি করে আমরা অঙ্ক এগিয়ে যাবো। আমরা আজকে অঙ্কের বেশি ক্লাস করবো না, এইখানে একটা করবো আর একটা প্রবলেম করবো, করে দিয়ে আজকে প্রোগ্রাম শেষ করে দেবো, লাইভ প্রোগ্রাম শেষ করে দেবো। এবং ক্লাস 10-এ যারা ছাত্রছাত্রীরা বহু কিছু করে দিয়েছে ওগুলো প্র্যাকটিস করে তারপরে আমি আবার আসবো। ক্লাস 10-এ কালকে কিছু পার্টিকুলার করে দিয়েছি কিন্তু দেখেনি, কালকে লাইভ আমার ভিডিও এতে আছে, ইউটিউবে নেই, ফেসবুকে আছে। পার্টিকুলার আমরা সুদ কষার কিছু অঙ্ক করে দিয়েছি, সেই সুদ কষার অঙ্ক যদি এখন যারা দেখে থাকেন তারা দেখবেন, সুদ কষার অঙ্ক তারা দেখে নাও। ওখানে 5টার মতো সুদ কষার অঙ্ক আছে, একটা অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, সেটা আসতে পারে, মাধ্যমিকে আসতে পারে, সেই অঙ্কটা আছে, দেখে নিতে পারে। আচ্ছা, সেই সঙ্গে সঙ্গে বলি এইখানটায় আমরা এটা কী বলবো, এটা খুবই সহজ। এই যে 5 স্কোয়ার, এই যে 35 স্কোয়ার, মুখে মুখে হয়ে যাবে। এই যে 35 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 5 5 25 বসিয়ে দেয়। আর 3-এর পরের সংখ্যা কত হয়? 4, 3 4 12 বসিয়ে দেয়। তাহলে কি করলাম আরেকবার বলে, প্রত্যেকটা হয়ে যাবে 35 স্কোয়ার। তো 35 স্কোয়ার মানে এই যে 5 স্কোয়ার, 5 5 25 বসিয়ে দাও। আর 3-এর পরের সংখ্যা কত? 3-এর পরের সংখ্যা 4, আর 3 আর 4 গুণ করে দাও, 3 4 12, 1225। তাহলে 35 স্কোয়ার গুণ করতে হবে, 35-কে 35 দিয়ে গুণ করার দরকার। আচ্ছা, 25 স্কোয়ার আমরা জানি 625, এটা আমরা জানি। আচ্ছা, 5 5 25, আর 2-এর পরের সংখ্যা 3, 2 3-এ কত হবে? 6, এটা হবে তাহলে 625 হবে। এবার নিজেরা আপনারা তৈরি করুন। 5 স্কোয়ার কত হবে? 5 5 25, আর 6-এর পরের সংখ্যা কত হবে? 7, 7 আর 6 গুণ করলে কত? 742, তাহলে 4225 হবে। তাহলে এই যে 75 স্কোয়ার, এই যে 5 স্কোয়ার কত? 5 5 25, 7-এর পরের সংখ্যা হচ্ছে 8, 8 7-এ কত হবে? 56 হবে। এটা আমরা শিখে গেলাম। 85 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 5 5 25, আর 8 স্কোয়ার, 8 8 64, এটা আমরা শিখে গেলাম। 8টাই একটু ভুলে গেলাম। 8-এর পরের সংখ্যা নিতে হবে সবসময়, 8-এর পরের সংখ্যা। 7-এর পরের সংখ্যা 8 7 56, 6-এর পরের সংখ্যা 6 7 42, 2-এর পরের সংখ্যা 2 3 6, 3-এর পরের সংখ্যা 3 4 12। এটা 8 8 9 8-এ কত হবে? 72 হবে। এটা 95, 5 স্কোয়ার 5 5 25, আর 9-এর পরের সংখ্যা 10, 10 9 90, 9025 হবে। 9 আর 10 গুণ করো, এটা 95। একটা দেখিয়ে দিই হচ্ছে কিনা দেখো। 5 5 25-এ 5 হাতে 2, 5 5 45 দিয়ে 47, আর 9 5 45-এ 5 হাতে 4, 9 9 81 4-এ 81 4-এ 85, 5 7 5 12 2 হাতে 1, দেখো 5 5 10 0 হাতে 1, 9 9025 হয়ে গেল। এটা 15 স্কয়ার 15 গুণ করলে 5 স্কয়ার মানে 5 5 25, আর 1-এর পরের সংখ্যা 2, 2 1 2, এটা হবে 45 স্কয়ার 5 5 25, 4-এর পরের সংখ্যা হচ্ছে 5, 5 4 20, এটা। তাহলে এইভাবে আমরা একটা স্কয়ার, এই যে যেগুলো আছে, এই যে যদি বলছি ধরো 115 স্কয়ার কত? 115 স্কয়ার কত হবে? এই যে 115 স্কয়ার কত? 5 5 25 হবে, আর 11-এর পরের সংখ্যা 12, 12 11 গুণ করে দিতে হবে। 11 দিয়ে 22, 2 11 দিয়ে 11 দিয়ে 13, এইটা হবে। এত কত সহজ! 105 স্কয়ার, 115 স্কয়ার, 125 স্কয়ার, এই যে সব স্কয়ার, এইগুলো এই একটা সূত্র, এটা আমরা শিখিয়ে দিই। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি প্রায়ই করাই, অনেকদিন করাই, সেই জন্য আমার মনে হয়েছে যে এটা করে দিই, আজকে ক্লাসটা শেষ করে দেবো। কারণ যে একটু ম্যাথ একটু আলোচনা করি। সূত্র হচ্ছে P প্লাস কিউ। এই সূত্রটা বহু কাজে লাগে। P প্লাস কিউ প্লাস পি কিউ বাই 100 এত %, এই সূত্রটা কাজে লাগে। কারণ কোনো আয়তক্ষেত্রের প্রশ্নটা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরো 10% এবং প্রস্থ 20%, হ্রাস পেলে, দুটোই হ্রাস পেয়েছে, হ্রাস পেলে ক্ষেত্রফল কত % হ্রাস পাবে? এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10%, প্রস্থ 20% হ্রাস পেয়েছে। এই যে আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্যটা 10%, দৈর্ঘ্য 10% আর প্রস্থটা 20%, এগুলো হ্রাস পেয়ে গেল। তাহলে ক্ষেত্রফল কত % হ্রাস পাবে? তাহলে এই যে হ্রাস পেয়ে যাচ্ছে, ক্ষেত্রফলটা কত % হ্রাস পাবে? এই সূত্র বুঝে দেব। এই সূত্রটা আমরা P প্লাস কিউ প্লাস পি কিউ বাই
100 এই পার্সেন্ট, পি এর মান 10, পি হচ্ছে -10 বসে যাবে, যেহেতু কমেছে -10 বসে যাবে। কিউ এই যে প্রস্থ কিউ এটাও কমেছে, এটা -20 বসে যাবে। তাহলে পি এর মান মাইনাস, কমলে বাড়লে প্লাস, আর একটা বাড়লে যেটা বাড়বে সেটা প্লাস, যেটা কমলে সেটা মাইনাস। দুটোই কমেছে দুটোই মাইনাস বসাবো, আর দুটোই বাড়লে দুটোই প্লাস বসাবো। এখানে দুটোই কমেছে দুটোই মাইনাস হবে। পি এর মান -10 প্লাস কিউ এর -20 প্লাস পি হচ্ছে -10 ইন্টু কিউ এর মান হচ্ছে -20 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে 1%। তাহলে এটা কত হবে? -10 প্লাসে মাইনাসে -20 -20 হলো, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাস প্লাস হবে। এই একটা শূন্য একটা শূন্য কাটবে, এই একটা শূন্য একটা শূন্য, 2 একে 2 হবে। তাহলে কি হিসাবে হলো? পি এর মান -10, কিউ এর মান -10, এখানে প্লাস ছিল প্লাস, এখানে প্লাস ছিল প্লাস, আর পি এবং কিউ দুটোই কমেছে, সেজন্য -10 -20 বসালাম, নিচে 100 0 0 0 0 এই মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম। তাহলে এটা হবে -10 মাইনাস, এটা হচ্ছে 30 প্লাস 2, তাহলে -28। তাহলে -28 মানে 28% কমবে, মাইনাস বেড়েছে মানে কত পার্সেন্ট কমবে। তাহলে কত পার্সেন্ট কমলো? 28% কমলো। তাহলে কত পার্সেন্ট কমবে? ক্ষেত্রফল কত পার্সেন্ট কমলো? 28% কমলো। তাহলে এইভাবে আমরা প্রবলেমটা করে দেবো। আরেকটা প্রবলেম, এটা আমরা বহুবার করেছি, তবু অনেকে হয়তো এখনো হয়তো নতুন আসছো, তার জন্য আরেকটা প্রবলেম করে দিচ্ছি। এটা করে নিয়েছো। আরেকটা প্রবলেম, এটা আমরা জানি 99 2 7, 99 3 7, 99 4 7, এটা বহুবার করেছি। 99 5 7 প্লাস 99 6 7, এটা আমরা অঙ্ক দেখেই না, এই যে প্রবলেম, এই যে আইসিডিএসি পরীক্ষা করেছি, এটা তো মনে হয় 99 পূর্ণ এটা, বা 999 থাকতে পারে, বা 9999 পূর্ণ এটা থাকতে পারে। এটা কিচ্ছু করতে হবে না। এই যে 99 কটা আছে দেখুন না, 6টা আছে, একটা এই যে 1 2 3 6টা আছে। তাহলে 99 গুণিত 6 যুক্ত মনে রাখবে 3, আর কিছু মনে রাখতে হবে। ওই 1 এর সাথে 2 এর সাথে 3 এর সাথে 4 এর সাথে 5 এর সাথে যোগ করে দিলে ওই নিচে 7 হবে, উপরে লসাগু করে দিলে 21 হবে, 7 3 21, এটা মনে রাখবে। তাহলে 99 গুণিত কত আছে? 6 আছে, এটা শর্টকাট নিয়মে যায়। 99 এটা কটা আছে? 6টা আছে, 6 কে গুণ করে দাও আর যুক্ত 3 করে দাও। 1 এর সাথে 2 এর সাথে 3 এর সাথে যোগ করলে 3 আসবে, মানে 21 এর সাথে 3 হবে। এটা মনে রাখতে হবে। এটা 99 গুণিত 6, এটা 999 যদি থাকতো, 999 গুণিত 6 কত? 9999 থাকে, গুণিত 6 কত? যুক্ত 3 নয়, 3টা ঠিক থাকবে। এটা 99 থাকে 99 গুণিত 6, এটা যদি 97 থাকতো 97 গুণিত 6 কত? 90 থাকলে 90 গুণিত 6 কত? 95 থাকলে 95 গুণিত 6 কত? 9999 থাকলে 9999 গুণিত 6 কত? এইবার এটা করে 6 এর 54 4, 5 6 এর 54 5 এ 59 যুক্ত এখানে 3, তাহলে 597 হবে। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা প্রবলেমগুলো এত সহজ, এত বড় প্রবলেম কত কম সময়ের মধ্যে তৈরি করে দেব। যত তাড়াতাড়ি দেখবো অঙ্কগুলো চোখের সামনে ভাসবে, সেই অঙ্কগুলো দ্রুত কষতে কষতে আমাদের অভ্যাসে যাবে। এই প্রবলেমগুলো করলাম। আজকে সবাই আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ভালোবাসা জানে, যারা আজকে আমার বিশেষ করে বারবার বলছি, যাদেরকে তাদের নামটা আমার বারবার বলতে ইচ্ছা করছে, যারা আমি প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যান্সারগুলো দিয়েছেন, কারণ তারা জিআই পদে ইন্টারেস্টিং হয়েছে। একটাই প্রশ্ন দিয়েছিলাম, একটাই প্রশ্ন করে উত্তর পাঠিয়ে দিয়েছেন, তাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ। কালকে আমি আবার একটা ছাড়বো, এখন ছাড়বো না, কালকে আবার ছাড়বো, আপনার উত্তর দিবেন। তাদের নাম আবার বলে দিচ্ছি। প্রথম যিনি আমাকে উত্তর দিয়েছিলেন একজন হাই স্কুলের টিচার, আমি যে স্কুলে পড়লাম সেই স্কুলের টিচার, সেই স্কুল থেকে তিনি ছাত্র ছিলেন, আমার জুনিয়র, শীর্ষেন্দু চক্রবর্তী বাবু। তারপরে আছেন বংশী মণ্ডল ইঞ্জিনিয়ার, তারপর দীপক দিনাথ সরকারি কর্মচারী, ওনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ যারা উত্তর দিয়েছেন। পূর্ণেন্দু মজুমদার, তারপরে অর্ণব ঘটক, অয়ন বাবু, এই যারা আছে সবাই, সমস্ত যারা ছেলে জুনিয়র হলে তাদেরকে সম্মান জানাই, বা যারা সিনিয়র তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে দীপান্বিতা দাস করত সম্মত দিদিমণি, তার কৃষ্ণপ্রসাদ মাইতি, ইনি হাই স্কুলের টিচার, ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ। চিমুরদিন হাই স্কুলের টিচার, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এস চ্যাটার্জি বাবু, তারপরে আছেন অমিত নস্কর বাবু, সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জন্য। আর যারা পাঠাননি তারা তাড়াতাড়ি পাঠাবেন, অ্যান্সারটা দিবেন। অ্যান্সার দিলে আমি সঙ্গে সঙ্গে যারা কমেন্ট দিবেন কী উত্তর হচ্ছে, আমি কমেন্ট লিখে দেবো, ঠিক না ভুল আপনারা দেখে নেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমার এই যে সম্পূর্ণভাবে হেল্প করছেন আমাদের এখানে পাঁচকুলের অধিবাসী শম্ভু চক্রবর্তীবাবু, ওনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন উনি আমাদের এখানে
আমার দীর্ঘক্ষণ আমার সঙ্গে সহযোগিতা করছেন এবং দীর্ঘদিন ধরে উনি আমার সঙ্গে সহযোগিতা করছেন, ওই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।